আমি আকবর এবং আমার জীবনের গল্প আমি নিজেই বলছি। এটি কোনো সাধারণ গল্প নয়, বরং এমন একটি সত্য যা আমার হৃদয় ও মনে গেঁথে গেছে। এই গল্প শুনে লোকে প্রায়ই মনে করে এটা মিথ্যা, কিন্তু যে এটি জীবনের মধ্যে দিয়ে গেছে সে জানে সত্য কতটা ভয়ঙ্কর ও ভারী হতে পারে। আমি এমন একজন মানুষ যার এই পৃথিবীতে কোনো আশ্রয় ছিল না। আমি দুজন বন্ধুর সাথে বেঁচে এসেছি এবং তাদের সাথেই মৃত্যুর অপেক্ষা করে এসেছি। আমাদের জীবনের শুরু হয়েছিল শৈশব থেকে, যখন আমাদের বয়স ছিল মাত্র ৮ বা ১০ বছর। সেই সময় আমরা একে অপরকে চিনেছিলাম এবং একসাথে চলার অঙ্গীকার করেছিলাম। আমরা তিনজনই এই পৃথিবীর জন্য বোঝা হিসেবে বিবেচিত হতাম। আমরা সেই শিশুরা যাদের মাথার উপর মায়ের ছায়া ছিল না, বাবার স্নেহ ছিল না, বোন ভাই ছিল না, কোনো পরিবার ছিল না। আমরা এতিমও বলা যেতে পারতাম, আবার পরিত্যক্ত, কিন্তু আমরা একে অপরকে আশ্রয় করে নিয়েছিলাম। আমার দুই বন্ধুর নাম ছিল কামাল ও জাহিদ। কামাল ছিল নীরব প্রকৃতির মানুষ। সে কম কথা বলত, কিন্তু তার চোখে সবসময় একটা রাগ ঝলকত, যেন পৃথিবী তার সাথে কোনো বড় অন্যায় করেছে। জাহিদ ছিল একটু নরম মনের, কিন্তু তার হাসিতেও একটা বিষণ্ণতা লুকিয়ে থাকত, যেন সে হাসে কিন্তু মন থেকে নয়। আর আমি আকবর ছিলাম এই দুজনের মাঝামাঝি, না খুব নীরব না খুব হাসি খুশি, শুধু পরিস্থিতির সাথে চলতে শিখেছিলাম। আমাদের পেশা ছিল ভিক্ষা করা। এই পেশা আমরা নিজেরা বেছে নিইনি, পরিস্থিতি আমাদের এটি দিয়েছিল। লোকে আমাদের দেখে হয় দয়া করত নয় গালি দিত। কেউ কেউ এমনও ছিল যারা আমাদের উপর পাথর ছুঁড়তে দ্বিধা করত না, কিন্তু আমরা এসবের অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কখনো খাবার মিলত, কখনো মিলত না। জামা কাপড় ছিল ছেঁড়া, পুরনো, শরীরের রোগ, কিন্তু এসব আমাদের জীবনের অংশ হয়ে গিয়েছিল। আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এলো যখন বর্ষা শুরু হলো। সেই দিনগুলো এমন ছিল যে গলিগুলো নালায় পরিণত হয়েছিল। আমাদের যে আস্তানা ছিল, যেখানে আমরা দিন কাটাতাম, রাতে ঘুমোতাম, তা বৃষ্টির পানিতে ডুবে গিয়েছিল। যান বাঁচাতে আমাদের সেখান থেকে বেরিয়ে যেতে হলো। আমাদের কাছে আর কোনো জায়গা ছিল না। নতুন আশ্রয়ের খোঁজে আমার উপর দায়িত্ব পড়ল। দিনরাত ঘুরে আমি অবশেষে একটি পুরনো বাড়ি দেখতে পেলাম। সেই বাড়িটি ছিল মদিনা গলির কোণে। লোকে এটিকে মদিনা গলির বাড়ি বলত। বাড়িটি দেখতে খারাপ ছিল না, বরং একসময় এটি খুব ভালো বাড়ি ছিল। কিন্তু এখন এর অবস্থা খারাপ। জানালার কাঁচ ভাঙা, দরজা গায়েব, যেন কেউ খুলে নিয়ে গেছে। ভেতরে কয়েকটি ঘর ছিল, আর সেখানে পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। যখন আমি আমার বন্ধুদের সেই জায়গাটি দেখানোর কথা বললাম এবং বললাম যে আমরা এখানে থাকতে পারি, তারা তৎক্ষণাৎ আপত্তি করল। কামাল বলল, এখানে থাকার চেয়ে এখানেই ডুবে মরা ভালো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তখন কামাল ও জাহিদ বলল, এই বাড়িতে কোনো ছায়ার বাস করার কথা প্রচলিত আছে। আমি বললাম, এমন কিছুই নেই। আমি নিজে খোঁজ নিয়েছি। পাশের বাড়ির লোকটি একজন মৌলভী। সেই এই গুজব ছড়ায় যাতে কেউ এই বাড়িতে না থাকে। সে চায় তার বাড়ি ও পরিবারের ওপর কারো নজর না পড়ে, তাই সে মিথ্যা গল্প ছড়িয়েছে। আমি বললাম, লোকে প্রায়ই তাদের প্রতিবেশীদের সম্পর্কে মিথ্যা কথা ছড়ায়, যাতে কেউ তাদের কাছে না আসে। আমার এই যুক্তিতে দুই বন্ধুই রাজি হলো। তারা বলল, হ্যাঁ, হতে পারে, লোকে এমনই করে। আমরা ঠিক করলাম আমরা এই বাড়িতেই থাকব। সেখানে কেউ আমাদের বাধা দেবে না, বৃষ্টি থেকে আশ্রয়ও পাওয়া যাবে, আর সবচেয়ে বড় কথা, আমরা সম্মানের সাথে থাকতে পারব। কেউ গালি দেবে না, ধাক্কা দেবে না। তবে মনের কোথাও একটা ভয় ছিল, এই ভাবনা যে কিছু খারাপ না হয়ে যায়। কিন্তু আমরা নিজেদের সান্ত্বনা দিতাম, আমরা তো ইতিমধ্যেই ফকির ভিখারি, আমাদের সাথে এর চেয়ে খারাপ আর কি হতে পারে। আমাদের জীবন ইতিমধ্যেই দুঃখে ভরা, শরীরে ক্ষত, মনে বেদনা, কখনো খাবার, কখনো না খেয়ে ঘুমিয়ে পড়া। তাহলে এর চেয়ে বড় কোনো আযাব কি হতে পারে? এই চিন্তা নিয়েই আমরা সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রথমবার যখন আমরা ভেতরে গেলাম, মন বলছিল, ফিরে যাও, এখানে কিছু ঠিক নেই। বাড়ির নীরবতা ছিল অদ্ভুত। ঘরগুলো অন্ধকার, দেয়ালে স্বেতসেতে দাগ, ছাদে মাকড়সার জাল, আর হাওয়ায় একটা বাসি গন্ধ, যেন বছরের পর বছর কেউ এখানে আসেনি। জাহিদ বলল, ভয় পেও না, এই জায়গাটা শুধু খালি পড়ে আছে। যখন মানুষ কোথাও থাকা ছেড়ে দেয়, তখন জায়গাটা নিজে থেকেই জনশূন্য মনে হয়। মানুষ না থাকলে বাড়িও কবরের মতো মনে হয়। আমরা এখানে থাকলে আমাদের কথা, হাসি আর শ্বাস প্রশ্বাসে এটাকে জীবন্ত করে তুলব। আমরা সবাই তার কথা মেনে নিলাম এবং সেখানে থাকার সিদ্ধান্ত নিলাম। আমাদের সাথে বিশেষ কিছু ঘটেনি।
কিন্তু কামাল ছিল এমন একজন যে সবকিছু গোছানো রাখতে পছন্দ করত। সে এমন মানুষ ছিল যে চাইতো আমরা ফকির হলেও আমাদের জায়গাটাকে এমনভাবে সাজিয়ে রাখতে হবে যেন মনে হয় আমরা জীবন্ত মানুষ, পরিত্যক্ত পশু নই। সে কি করল? একটি ঘরের পরিচ্ছন্নতা শুরু করল। এত পরিচ্ছন্নতা যে যতটা সম্ভব ছিল। সে পুরনো ঝাড়ু তুলে নিল, দেয়ালের ধুলো ময়লা পরিষ্কার করল, ছাদে ঝুলে থাকা মাকড়সার জাল সাফ করল, আর মেঝেতে ছড়িয়ে থাকা কাগজ, ভাঙা কাঠের টুকরো, পচা কাপড় সব বাইরে ফেলে দিল। তারপর পুরনো জিনিসপত্রের মধ্যে থেকে কিছু গদি বের করল, যেগুলো ভাঙাচোরা হলেও এখনও ব্যবহারের উপযোগী মনে হচ্ছিল। কিছু ছেঁড়া চাদর পেল, কিন্তু কামাল বলল ফকির মানুষের জন্য এটাও একটা নেয়ামতের মতো। সে সবকিছু গোছানো করে ঘরটাকে এমনভাবে সাজালো যেন একটা বাড়ি বসে গেছে। আমরা দুজন হেসে উঠলাম, বললাম এসব করার কি দরকার ছিল? আগেও তো আমরা রাস্তায় ঘুমিয়েছি, কখনো নালার পাশে, কখনো মসজিদের উঠোনে, কখনো ফুটপাতে। সেখানেই ঘুম এসে যেত। সে উত্তর দিল, ওটা ছিল রাস্তা, এটা বাড়ি। আর বাড়িকে কে বাড়ির মতো ভাবো। তার কথায় একটা জেদ ছিল, যেন সে চাইছিল আমরা এখন জীবনকে একটু ভালোভাবে কাটাই, যদিও আমরা ফকির। রাতে যখন আমরা শান্তিতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার চোখ খুলে গেল, আর যা দেখলাম তাতে আমার আত্মা কেঁপে উঠল। আমাদের সামনে কেউ দাঁড়িয়েছিল। সে কোনো সাধারণ মানুষ মনে হচ্ছিল না, একটা লম্বা ছায়ার মতো মানুষ। তার গঠন পরিষ্কার ছিল, কিন্তু তার মুখ অন্ধকারে ডুবেছিল, যেন আলো থাকা সত্ত্বেও সেখানে ছাড়া পড়েছে। সে আমাদের দিকে তাকিয়েছিল, তার চোখ দৃশ্যমান না হলেও তাদের প্রভাব হৃদয়ে অনুভূত হচ্ছিল, যেন কোনো দৃষ্টি সরাসরি হৃদয়ে প্রবেশ করছে। আমি আমার বন্ধুদের জাগাতে চাইলাম, কামাল ও জাহিদকে ডাকলাম, কিন্তু আমার কণ্ঠ যেন গলায় আটকে গেল। মুখ খুলে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু জিহ্বা যেন কেউ ধরে রেখেছে। শ্বাস বন্ধ হয়ে গেল, শরীর শক্ত হয়ে গেল, হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল। সেই ছায়া ধীরে ধীরে নড়তে শুরু করল, পিছনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার দৃষ্টি এখনও আমার উপর ছিল। মনে হচ্ছিল যেন বলছে, আমি যাচ্ছি, কিন্তু তোমাকে ছাড়ছি না। আমি চোখ ঝাঁপলাম, আর সেই ছায়া দেয়ালের কাছে পৌঁছে হঠাৎ গায়েব হয়ে গেল, যেন কখনো ছিলই না। আমার শ্বাস ফিরে এলো, জিহ্বা খুলল, আর যেন জান এল। আমি জোরে ডাক দিলাম, দুজনকে জাগিয়ে তুললাম। যখন আমি বললাম কি দেখেছি, তারা হাসতে লাগল। কামাল বলল, তুই নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছিস। জাহিদ বলল, ঘুম আর জাগরণের মাঝামাঝি কোনো ভ্রম হয়েছে। তারা বলল, তোর কাছে কি প্রমাণ আছে? দেখ, আমাদের আর কোনো জায়গা নেই, আমরা এখানেই থাকব। তুই ঘুমের মধ্যে কিছু দেখেছিস আর তাকে সত্য মনে করেছিস। আমি ভাবলাম হয়তো তারা ঠিকই বলছে, কিন্তু সেই ছায়া আমার মন মগজে বেঁধে গিয়েছিল। আমি বললাম, হ্যাঁ, হয়তো এটা ভ্রমই, কিন্তু মনের ভেতর একটা ভয় বসে গিয়েছিল। সারাদিন সেই চিন্তাই কাটল। কখনো নিজেকে বোঝালাম যে এটা স্বপ্ন ছিল, কখনো ভাবলাম না এটা সত্যি ছিল। শেষে আমি এটাই মনে করলাম যে হয়তো আমি অর্ধেক ঘুমের মধ্যে ছিলাম এবং জাগ্রত চোখে স্বপ্ন দেখে ফেলেছি। এই ভেবে আমি বেশি কথা বললাম না। পরের দিন কামাল আমাদের আবার অবাক করল। সে আবার পরিচ্ছন্নতা শুরু করল। বলল, পরিচ্ছন্নতা করলে মানুষের মনে শান্তি আসে। এরই মাঝে তার হাতে একটি সোনার আংটি উঠল, পুরনো জিনিসের স্তূপের নিচ থেকে। সে আনন্দে লাফিয়ে উঠল, বলল, দেখ আমি কি পেয়েছি। আমরা দুজন হতবাক হয়ে গেলাম। জাহিদ বলল, তুই মিথ্যা বলছিস, কোথাও থেকে চুরি করেছিস। কামাল বলল, বুদ্ধি দিয়ে ভাব, আজকালকে মাটিতে সোনা ফেলে রাখে? এটা নিশ্চয়ই এই বাড়ির পুরনো জিনিস। আমরা তিনজন ঠিক করলাম, দেখি এটা আসল কিনা। আংটি নিয়ে কাছের বাজারে গেলাম, এক স্বর্ণকারের দোকানে দেখালাম। দোকানদার আমাদের অদ্ভুত দৃষ্টিতে দেখল। প্রথমে আংটিটা হাতে নিল, যন্ত্র দিয়ে পরীক্ষা করল। তারপর বলল, হ্যাঁ, এটা সোনা। কিন্তু তার চোখে সন্দেহ ছিল। বলল, সত্যি বল, কোথায় থেকে পেলে? চুরি করনি? আমরা বললাম, রাস্তায় পেয়েছি। সে হেসে উঠল, বলল, রাস্তায় কে সোনা ফেলে? তারপর বলল, ঠিক আছে, এটার দাম যা হবে তার থেকে 1000 টাকা কম দেব, কারণ এটা পরিষ্কার মাল মনে হচ্ছে না। আমরা ভাবলাম যা পাচ্ছি তাই নিয়ে নিই, আর আংটি বিক্রি করে দিলাম। টাকা হাতে আসতেই আমরা যেন নেচে উঠলাম। আমাদের অবস্থা ছিল অন্যরকম। ফকির যারা রাস্তা থেকে ফেলে দেওয়া খাবার তুলে খেত, কখনো ছেঁড়া বিস্কুটের প্যাকেট, কখনো পুরনো বোতল বা খেলনা, কখনো স্বপ্নেও ভাবিনি যে আমাদের হাতে সোনার আংটি আসবে, তাও সেই জায়গা থেকে যেখানে আমরা শুধু আশ্রয় নিতে এসেছিলাম। আমরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলাম। সত্যিই বলা হতো না যে এই বাড়ির লোকেরা হঠাৎ গায়েব হয়ে গিয়েছিল। কেউ দেখেনি তারা কোথায় গেছে, সবকিছু ফেলে চলে গেছে। আমাদের মনে হলো হয়তো তাদের জিনিস এখনও এখানে পড়ে আছে, আর সেই জিনিসের মধ্য থেকেই এই আংটি পাওয়া গেছে, কারণ তারা এত তাড়াহুড়ো চলে গিয়েছিল
যে কিছু নিয়ে যাওয়ার সময় পাইনি। এই চিন্তা আসতেই আমাদের মনে একটা নতুন লোভ জাগল। আমরা ভাবলাম, কেননা আবার পরিচ্ছন্নতা করি, কেননা প্রতিটি কোণ খুঁজিকে জানে আরও কিছু পাওয়া যায়, সোনা, গহনা, টাকা বা অন্য কোনো দামি জিনিস। এই চিন্তা আমাদের উৎসাহে ভরিয়ে দিচ্ছিল। আমরা ঠিক করলাম আবার পরিচ্ছন্নতা করব এবং দেখব এই বাড়ি আমাদের জন্য কি ধন লুকিয়ে রেখেছে। আমরা পুরো বাড়ির পরিচ্ছন্নতা শুরু করলাম। এটা কোনো সহজ কাজ ছিল না। প্রতিটি ঘরে কি না ছড়িয়েছিল, কোথাও ভাঙা কাঠের টুকরো স্তূপ করে রাখা ছিল, কোথাও বড় বড় পাথর পড়েছিল, যেন কেউ দেয়াল তৈরি শুরু করেছিল আর অসমাপ্ত রেখে গেছে। কোথাও আবর্জনার স্তূপ, ভাঙা বাসন, কাপড়ের ছেঁড়া টুকরো, পুরনো ডিব্বা। দুর্গন্ধ এত তীব্র যে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল, কিন্তু আমরা হাল ছাড়লাম না। একে একে প্রতিটি ঘর পরিষ্কার করতে থাকলাম। আমার হাতে শুধু আবর্জনার জিনিস পড়ল। আমি সেগুলো জড়ো করলাম এবং বাজারে গিয়ে কবাড়িওয়ালার কাছে বিক্রি করলাম। সে সব জিনিসের ওজন করে আমাকে 500 টাকা দিল। আমার জন্য এটাও বড় ব্যাপার ছিল। জীবনে প্রথমবার এত টাকা একসাথে পেলাম। আগে তো ছেঁড়া বোতল, ফাটা ডিব্বা বিক্রি করে কিছু মুদ্রা পেতাম, কিন্তু এখন 500 টাকা। এটা কোনো জয়ের চেয়ে কম ছিল না। কিন্তু আশ্চর্য ব্যাপার ঘটল কামালের সাথে। সে পরিচ্ছন্নতা করছিল, আর হঠাৎ তার হাতে একটি সোনার কড়া উঠল। আমরা দুজন হতবাক হয়ে গেলাম। প্রথমে আংটি, এখন কড়া। মনে হচ্ছিল এই বাড়ি মাটি নয়, কোনো লুকানো ধন যা আমাদের ডাকছে। এটা আমাদের বিশ্বাসের বাইরে ছিল। হৃদয়ে আনন্দের একটা ঢেউ উঠল। ইতিমধ্যে আমরা আংটি বিক্রি করে কিছু টাকা পেয়েছিলাম। এখন এই কড়াও হাতে এল। আমরা এমন মানুষ যারা অন্যের ফেলে দেওয়া খাবারের টুকরোই বেঁচে থাকত। একটা রুটির জন্য নিজেদের মধ্যে ঝগড়া করতাম। কিন্তু এখন পরিস্থিতি এমনভাবে বদলে গেল যে সোনা আমাদের মুঠো হয়ে আসছে। এবার আমরা একটা পরিকল্পনা করলাম। কামাল বলল, এখন আর সেই পুরনো দোকানে যাব না যেখানে আগে আংটি বিক্রি করেছিলাম। সেই দোকানদার আমাদের সন্দেহের চোখে দেখত এবং ফকির ভেবে কম টাকা দিত। এবার ঠিক হলো আমরা আমাদের চেহারা বদলাব, গোসল করে পরিষ্কার কাপড় পরব, যাতে কেউ আমাদের ভিখারি না ভাবে। কামালের কথা ছিল, সম্মানের সাথে জিনিস বিক্রি করলে সম্মানের দামও পাওয়া যায়। আমরা তাই করলাম। কাপড় ধুয়ে, চুল ঠিক করে, মুখে একটু আত্মবিশ্বাস নিয়ে কড়া বিক্রি করতে বেরিয়ে পড়লাম। এবারও ভালো দাম পেলাম। ফিরে এসে আমাদের প্রতিটি মুখে আনন্দের ঝলক ছিল। আমরা আর ফকির মনে হচ্ছিলাম না। কিছুক্ষণ বসে কথা হলো। কামাল বলল, এখন আমাদের একটা কাজ শুরু করা উচিত। যদি এই টাকাও এমনি খেয়ে পড়ে শেষ করে ফেলি, তাহলে এটাও ফুরিয়ে যাবে। আমাদের এমন কিছু করতে হবে যাতে জীবন বদলে যায়। তার কথা এবার আমাদের সত্যি মনে হলো। সে বলছিল, আমরা কিছু কেনাবেচা করতে পারি বা একটা ছোট ব্যবসা শুরু করতে পারি। আমরা বললাম, এখন দেখা যাবে, সকালে কথা হবে। এখন তো ক্লান্ত, একটু বিশ্রাম করি। রাত এলো আর ঘরে আবার সেই নীরবতা নেমে এল। আমরা সবাই নিজেদের বিছানায় শুয়ে পড়লাম। জাহিদ আর কামাল দ্রুত ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম ছিল না। মনে একটা অজানা ভয় ছিল, যেন কিছু ঘটতে চলেছে। আর তখনই সেই ঘটনা ঘটল যা প্রথম রাতে ঘটেছিল। হঠাৎ আমার চোখের সামনে সেই ছায়ায় এসে দাঁড়াল। সেই লম্বা অবয়ব যার মুখ আলোতেও অন্ধকারে ডুবে থাকত, কিন্তু তার দৃষ্টির প্রভাব হৃদয়ে স্পষ্ট অনুভূত হচ্ছিল। এবার আমি ভয়ে তৎক্ষণাৎ কামালকে জাগালাম। সে হয়তো হালকা ঘুমেছিল। ঝটকা দিয়ে উঠে পড়ল, আর আশ্চর্যের বিষয়, সেও সেই ছায়া দেখে ফেলল। আমাদের দুজনের চোখের সামনে সেই ছায়া কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে পিছিয়ে গেল এবং দেয়ালের সাথে মিশে গায়েব হয়ে গেল। সকালে আমরা এই কথা জাহিদকে বললাম। প্রথমে সে হেসে উড়িয়ে দিল, কিন্তু যখন আমরা জোর দিয়ে বললাম যে আমরা দুজনেই নিজের চোখে দেখেছি, তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। সে বলল, যদি এটা সত্যি হয় তাহলে ব্যাপারটা সাধারণ নয়। হয়তো এই সব জিনিস আমাদের কোনো জিন দিচ্ছে। প্রথমে আংটি, তারপর কড়া, এগুলো সাধারণ ব্যাপার নয়। জাহিদ বলল, জিনেরা প্রায়ই এমন করে, প্রথমে মানুষকে লোভ দেখায়, সম্পদ দেয়, তারপর তাদের জান নিয়ে নেয়। তার কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠল। সে বলল, আমার কথা শোনো, এখান থেকে চলে যাই। যা চেয়েছিলাম তা পেয়েছি, একটা আংটি, একটা কড়া। এখন আর লোভ করো না। যদি এখানে থাকি, তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য খুব ব্যয়বহুল হয়ে উঠতে পারে। আমরা গভীরভাবে ভাবলাম। তার কথা সত্যি মনে হলো। অবশেষে আমরা ঠিক করলাম এই জায়গা ছেড়ে চলে যাব। টাকা ভাগ করে নিলাম এবং সকালে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিলাম। যখন আমরা বাড়ি থেকে বেরিয়ে মেইন রোডে পৌঁছালাম, মনে হলো আমরা এখন মুক্ত। এখন নতুন জীবন শুরু করব। কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা তিনজন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। হঠাৎ আমাদের সামনে থেকে একটা গাড়ি এল। তার আলো এত তীব্র ছিল যে আমাদের চোখে হাত রাখতে হলো।
মনে হলো গাড়িটা আমাদের সাথে ধাক্কা খাবে, কিন্তু হয়তো সেটা হঠাৎ থেমে গেল বা হয়তো গায়েব হয়ে গেল। আমরা চোখ খুললাম আর যা দেখলাম তাতে আমাদের শ্বাস বন্ধ হয়ে গেল। আমরা আবার সেই বাড়ির ভেতরে ছিলাম। এটা কিভাবে সম্ভব? আমরা তো মেইন রোডে পৌঁছে গিয়েছিলাম, তাহলে এক ঝটকায় আবার এই জায়গায় ফিরে এলাম কিভাবে? যেন কেউ আমাদের টেনে আবার ফেলে দিয়েছে। সেই মুহূর্তে আমরা নিশ্চিত হলাম যে ব্যাপারটা অন্য কিছু। কেউ আছে যে আমাদের দেখছে, আমাদের কথা শুনছে আর আমাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। এখন আমরা বুঝে গেলাম আমরা এই বাড়ি থেকে বেরোতে পারবো না। হয়তো ছোটখাট প্রয়োজনে বাইরে যেতে পারি, কিন্তু চলে যাওয়ার ইচ্ছা করলে জোর করে ফিরিয়ে আনা হবে। কামাল আর জাহিদ আমার উপর রেগে গেল, বলল, এসব তোরই জন্য হয়েছে, তুই আমাদের এখানে এনেছিলি। যদি আমরা সেখানেই থাকতাম তাহলে এমন কিছু হতো না। আমি বললাম, হ্যাঁ আমি এনেছিলাম, কিন্তু কি ক্ষতি হয়েছে? আমাদের তো লাভও হয়েছে। ভেবে দেখ, আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের সোনার আংটি আর কড়া মিলবে? আমরা কাল পর্যন্ত ফকির ছিলাম, আজ লাখ টাকার মালিক। তুমি কি জানো সোনার দাম কত? কিন্তু ভেতরে ভেতরে আমিও বুঝে গিয়েছিলাম, ভয় এমন একটা অনুভূতি যা টাকার উপরেও ভারী হয়ে যায়। যতই সম্পদ মিলুক, যদি মনে ভয় বসে যায় তাহলে সব বৃথা মনে হয়। এখন আমরা সবাই ভয় পেয়েছিলাম। এটা নিশ্চিত ছিল যে আমরা এখান থেকে বেরোতে পারব না। কিন্তু পরের দিন আবার সেই ঘটনা ঘটল। আমাদের বিছানার নিচে একটা সোনার আংটি পড়েছিল, যেন নিজে থেকে প্রকাশিত হয়েছে। আমরা নিজেদের জন্য কিছু বিছানা, রান্নাঘরের জিনিস কিনেছিলাম। প্রথমবার আমাদের নিজেদের বাসন, নিজেদের খাবার, নিজেদের জিনিস ছিল। এটা আমাদের জন্য নিয়ামতের মতো ছিল। রাতে আমরা একসাথে বসে এই জিনিস নিয়ে কথা বলতাম। একটা অদ্ভুত আনন্দ অনুভব হতো, যেন কেউ আমাদের উপর রহমত করেছে। আমরা ভাবতে লাগলাম যে আমাদের এই জিনিস দিচ্ছে, সে আমাদের যেতেও দেয় না, আবার দিয়েও যায়। এই চিন্তা আমাদের ভয়ও দেখাতো এবং ভেতরে কিছুটা স্বস্তিও দিত। আমি বললাম, যেই হোক, সে আমাদের সামনে দুবার এসেছে, এখন আমাদের তাকে জিজ্ঞেস করতে হবে। আমি নিজেকে সাহসী দেখিয়ে এটা বললাম, কিন্তু মনের ভেতর ভয় তো ছিলই। আমার ঘুম সবসময় হালকা ছিল। একটু শব্দ হলেই জেগে উঠতাম, একটু আওয়াজ হলেই চোখ খুলে যেত আর হৃদয় ধকধক করতে শুরু করত। তারপর আবার সেই ঘটনা ঘটল। এক রাতে যখন আমরা সারা দিনের পরিশ্রমের পর খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সেই অবয়ব আমার সামনে দাঁড়িয়েছিল। হৃদয়ের ধড়কন তীব্র হল। আমি নিজেকে বোঝালাম এটা ভ্রম, কিছুই নয়। কিন্তু যখন সেই ছায়া সামনে ছিল, তখন বুদ্ধি জবাব দিয়েছিল। আমি সাহস সঞ্চয় করে কাঁপা কণ্ঠে বললাম, তুমি কে? আমার কণ্ঠ কাঁপছিল, তবুও জিজ্ঞেস করলাম। তার কণ্ঠ এমন ছিল যেন 4-5 জন একসাথে কথা বলছে। প্রতিটি শব্দ গুঞ্জন করছিল এবং ঘরের হাওয়াকে ভারী করে দিচ্ছিল। তার কণ্ঠে এমন প্রভাব ছিল যে মনে হচ্ছিল চিৎকার করে উঠব, কিন্তু নিজেকে সামলে রাখলাম। কামাল আর জাহিদও ততক্ষণে জেগে উঠেছিল। আমরা 3 জন একে অপরের দিকে তাকিয়েছিলাম, আর সেই অবয়ব আমাদের সামনে দাঁড়িয়েছিল। এবার সে প্রথমবারের মতো স্পষ্ট শব্দে কথা বলল। সে বলল, এই বাড়ি আমার ছিল, আমি পরিশ্রম করে এটি বানিয়েছিলাম। লোকে আমাকে প্রতারণা করেছে, আর আমি এই পৃথিবী থেকে চলে গিয়েছি। আমি চাই আমার বাড়ি আবার বসতি হোক, যাতে আমিও শান্তি পাই। তার কথাগুলো যেন হৃদয়ের মধ্য দিয়ে প্রবেশ করল। সেই মুহূর্তে আমাদের ভেতর যা হলো তা বর্ণনার বাইরে। কামালের চোখে পানি এল আর জাহিদের মুখ ফ্যাকাসে হয়ে গেল। আমি নিজেকে সামলে আবার জিজ্ঞেস করলাম, কিন্তু সে নীরব রইল। কিছুক্ষণ পর সে বলল, আমি তোমাদের সাথে আছি। তোমরা এই বাড়ি ঠিক করো, দরজা লাগাও, জানালা সারাও, আমি তোমাদের সাথে আছি। সে বলল, একটা বাড়ি ফাঁকা পড়ে থাকলে এবং তাতে কেউ না থাকলে আমার কষ্ট হয়। তারপর সে তার গল্প বলল। সে এই বাড়ির মালিক ছিল। বলল সে পরিশ্রম করে এটি বানিয়েছিল, কিন্তু লোকে তাকে অপমান করেছিল। সে তিক্ত হয়ে চলে গিয়েছিল এবং এখন চায় তার বাড়ি আবার বসতি হোক, যাতে সে শান্তি পায়। আমরা 3 জন হতবাক ছিলাম। তার কথায় একটা অদ্ভুত নরম ভাব ছিল, একটা দুঃখ ছিল আর সাথে একটা গভীর অনুরোধ। সে কাঁদছিল না, কাতরাচ্ছিল না, শুধু নীরবে তার গল্প বলছিল। আমরা প্রত্যেকে তার অবস্থাকে নিজেদের মতো করে বুঝছিলাম। কামাল চোখ নামিয়ে বলল, যদি সত্যিই এমন হয় তাহলে আমরা কৃতজ্ঞ। আমাদের মতো মানুষের এমন সুযোগ নসিব হয় না। জাহিদ প্রথমবার এইসব অনুভব করছিল, তাই সে ভয় পেয়েছিল। সে বলল, আমরা এখানে কিভাবে থাকব? কোন জিনের সাথে থাকা কি সম্ভব? তার কণ্ঠে সেই সত্যতা ছিল যা তার ভেতরের ভয়কে প্রকাশ করছিল। জাহিদ বলল, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কোন বাবার কাছে যাওয়া উচিত? তিনি আমাদের কোনো তাবিজ দেবেন যা পরে আমরা দূরে চলে যাব। সে এমনভাবে বলছিল যেন তার মনে এটাই একমাত্র পথ। আমরা এতদিন ধরে ভয় নিয়ে বেঁচে এসেছি।
আর এখন যদি জিনিসপত্র পাচ্ছি তাহলে হয়তো এর পেছনে কোনো শয়তানি শক্তি আছে। সে বলল, জিনেরা প্রায়ই মানুষকে পরীক্ষা করে, প্রথমে লোভ দেখায়, তারপর ধীরে ধীরে সবকিছু কেড়ে নেয়। সে বলল, আমাদের জান বাঁচাতে হবে এবং এখান থেকে দূরে চলে যেতে হবে। আমি আর কামাল চুপচাপ তার কথা শুনলাম। তারপর একে অপরের দিকে তাকালাম। কামাল বলল, আমরা ফকির, আমরা কখনো এমন ভাগ্য দেখিনি, এমন জিনিস কখনো পাইনি। এই যা কিছু ঘটেছে তা আমাদের জীবন বদলে দেওয়ার মতো। সে বলল, এটা একটা নেয়ামত, আমাদের এর সুযোগ নিতে হবে। আমরা চেহারা বদলে বাইরে যাব আর ভালো দামে জিনিস বিক্রি করব। এটা আমাদের জন্য সেরা সুযোগ। আমরা আগেও কঠিন পরিস্থিতি দেখেছি, চাইলে এই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারি, নিজেদের জায়গা তৈরি করতে পারি। তার কথা জাহিদকে কিছুটা রাজি করালো, কিন্তু জাহিদ ধীর গলায় বলল, যদি এমন করি তাহলে আল্লাহর ভয় কোথায় থাকবে? সে বলল, যদি সেই অবয়ব ভালো হয় তাহলে সেও চাইবে আমরা ভালো কাজ করি, কিন্তু যদি সে জিন হয় তাহলে সে আমাদের ক্ষতি হতে পারে। জাহিদের কথা সত্যি ছিল, আমরা এটাকে উপেক্ষা করতে পারিনি, কিন্তু এটাও সত্যি যে এমন সুযোগ আর কখনো আসবে না। আমরা হয়তো জীবনে প্রথমবার শান্তি অনুভব করছিলাম। আমি দুজনের মুখের দিকে তাকালাম। কামালের চোখে আশা ছিল, আমার চোখে অতীতের বেদনা আর একটু শান্তির ছোট্ট ইচ্ছা। জাহিদের মন এখনও ভয় ভরা ছিল, কিন্তু শেষে এসে বলল, ঠিক আছে, কিছু করে দেখি, যদি ভয় বাড়ে তখন ভাবব। সে বলল, তবে তার আগে কোনো বড় ইমাম বা বাবার সাথে পরামর্শ করা উচিত। তার চোখে সেই পুরনো বিচক্ষণতা ঝলকাচ্ছিল। কিন্তু কামাল তৎক্ষণাৎ বলল, আমাদের কাছে এত সময় নেই, আমাদের অবস্থা এমন নয় যে পেছনে তাকাবো। যা কিছু আছে এটাই আমাদের সব, আমাদের কাজ শুরু করে দেওয়া উচিত। আমরা শেষবার একে অপরের দিকে তাকালাম এবং মনকে সান্ত্বনা দিলাম। টাকা সমানভাবে ভাগ করে নিলাম এবং রাতের শেষে ঠিক হলো যে আমরা এখানেই থাকব এবং এই সুযোগ হাতছাড়া করব না। সেই রাতে আমাদের চোখে অনিশ্চয়তা ছিল আর সাথে একটা নতুন সংকল্প। আমরা ভাবলাম সকালে তাড়াতাড়ি উঠে মেরামতের জিনিস আনব, দরজা লাগাবো, জানালা ঠিক করব, দেয়াল রং করব আর বাড়িকে নিজেদের হাতে সাজাবো। যদি সেই অবয়ব সত্যিই আমাদের সাহায্যকারী হয় তাহলে আমরা তার কথা মতো চলব, যদি কিছু ভুল হয় তখন দেখা যাবে। কিন্তু এখন আমাদের ইরাদা পরিষ্কার ছিল, এই সুযোগের সৎ ব্যবহার করতে হবে এবং আমাদের অবস্থা বদলাতে হবে। পরের দিন আমরা শ্রমিক ডাকলাম, সব জিনিস আনালাম এবং বাড়ির মেরামত শুরু করলাম। মহল্লার লোকেরা আমাদের নিয়ে কোনো অভিযোগ করল না, কেউ জিজ্ঞেস করল না তোমরা কারা, বরং লোকে আমাদের সম্মান করতে শুরু করল। বলতো, দেখো এরা বাড়ি বানাচ্ছে, পরিশ্রম করছে, আর পরিশ্রমী মানুষকে তো সবাই সম্মান করে। আমাদের জন্য এটাও বড় আনন্দের বিষয় ছিল যে এখন লোকে আমাদের সালাম করে, আমাদের জন্য দোয়া করে। কিন্তু তবুও মনের কোথাও সেই প্রশ্ন ছিল, আমরা কি সত্যি কোন জিনের সাথে থাকছি? এই প্রশ্ন রাতের নীরবতায় বারবার মনে দোলা দিত। অন্ধকার গাঢ় হতো, ঘরের হাওয়া ভারী হয়ে যেত আর আমাদের ঘুম ভেঙে যেত। বারবার এই কথা উঠত। কামাল বলতো, চিন্তা করো না, সুযোগ বারবার আসে না। জাহিদ বলতো, সতর্কতা জরুরি, কারণ আমরা জানি না তার আসল উদ্দেশ্য কী। আমি নিজেও দ্বন্দ্বে ছিলাম। সেই অবয়বও আমাদের বারবার সম্পদ দিচ্ছিল, আমাদের সাহায্য করছিল, কিন্তু কোথাও না কোথাও ভয় মনে জড়িয়ে গিয়েছিল। তবুও আমরা ঠিক করলাম ভয়কে সাহসের ওপর প্রভাব ফেলতে দেব না। যেদিন বাড়ি সম্পূর্ণ হলো আমরা ভাবলাম এই দিনটাকে বিশেষ করতে হবে। আমরা ঠিক করলাম সদকা খয়রাত করব। বড় বড় ডেকচি তৈরি করলাম, খাবার রান্না করলাম এবং মহল্লার লোকদের মধ্যে বিতরণ করতে গেলাম। লোকে অবাক হলো যে এই তিনজন হঠাৎ একটা বাড়িতে বসতি করে এখন খাবার বিতরণ করছে। তারা কৃতজ্ঞতা জানালো, আমাদের জন্য দোয়া করল। সেই দিন বাড়ির ভেতর একটা অদ্ভুত শান্তি ছিল, যেন হাওয়াও আমাদের সাথে খুশি ছিল। সেই সন্ধ্যায় যখন আমরা বসেছিলাম হঠাৎ আমি একটা হালকা নড়াচড়া অনুভব করলাম। দেখলাম সেই অবয়ব ঘরের কোণে দাঁড়িয়ে, তার ছায়া ম্লান আলোতে ঝলকাচ্ছিল। সে আমাদের দিকে তাকিয়েছিল, তারপর ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগল। যাওয়ার সময় সে হাত নাড়ল, যেন বিদায় জানাচ্ছে। আমি কামাল আর জাহিদকে ডাকলাম, তারাও দেখতে এল। আমরা সবাই চুপ করে রইলাম, শ্বাস থেমেছিল। সে ধীরে ধীরে পিছিয়ে গেল এবং ঘরের কোণে পৌঁছে গায়েব হয়ে গেল। তার যাওয়ার সাথে সাথে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। আমরা শুধু একে অপরের দিকে দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ এভাবেই নীরবে কাটল। তারপর আমরা একে অপরকে সান্ত্বনা দিলাম। হয়তো এটাই তার বিদায়ের মুহূর্ত ছিল, হয়তো তার উদ্দেশ্য পূরণ হয়েছে। আমরা একে অপরের কাছে প্রতিজ্ঞা করলাম যে এই বাড়িকে আবাদ রাখব, কখনো জনশূন্য হতে দেব না। সেই দিনের পর সেই অবয়ব আর কখনো দেখা যায়নি। আমরা এখনও সেই বাড়িতে থাকি। এখন এটা আমাদের নিজেদের বাড়ি। আমরা বিয়ে করেছি, আমাদের সন্তান আছে, আমাদের বাড়ি আবাদ। আমরা পরিশ্রম করি,
টাকা বিনিয়োগ করি, কারণ এখনও মাঝে মাঝে কোনো কোণ থেকে সোনার জিনিস পাওয়া যায়। এটা এখন আমাদের গোপন রহস্য হয়ে গেছে, কিন্তু আমরা খুশি। আমরা জানি এটা কোনো কাকতালীয় নয়, বরং কোনো বিশেষ কারণে ঘটছে। আমরা কৃতজ্ঞ, কারণ আমরা একটা নতুন জীবন পেয়েছি, একটা নতুন শুরু পেয়েছি। আমরা আমাদের পরিশ্রম আর আল্লাহর কৃপায় আমাদের ভাগ্য বদলে ফেলেছি। এখন এই বাড়ি আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ জায়গা হয়ে গেছে। আমরা জানি জীবনে সবকিছু পাওয়া যায় না, কিন্তু আল্লাহর দয়ায় আমরা তা পেয়েছি, যা আমরা কখনো কল্পনাও করিনি। এখন আমরা শুধু কৃতজ্ঞতা জানাই যে আমরা এই বাড়ি পেয়েছি, যেখানে আমরা শান্তিতে বাস করছি। এভাবেই আমাদের জীবন সোমবার হয়ে গেল। এই মদিনা গলির বাড়িতে আমরা এখন বাস করি, আর সবকিছু ঠিকঠাক আছে। আমরা খুশি, জীবনে শুধু খুশিই খুশি। জানি না সেটা কোনো জিন ছিল না, কোনো অস্থির আত্মা, বা শুধু এমন একটা অবয়ব যে চাইছিল এই বাড়ি আবাদ হোক। আর হয়তো এটাই ছিল তার উদ্দেশ্য, কারণ তারপর থেকে সে আমাদের আর কখনো দেখা দেয়নি।